আদিত্যের দু চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। পাহাড়ের উন্মুক্ত প্রান্তরে সবার সামনে সে যেভাবে আদিবার হাত মুচড়ে ধরেছে তাতে মনে হচ্ছে সে একজন শিকারী আর আদিবা তার শিকার। আদিবা ব্যথায় কুকড়ে গিয়ে অস্ফুট সুরে বারবার আহ শব্দ করে করে উঠছিল, কিন্তু আদিত্যের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তার শক্তিশালী হাতের কবজিতে আদিবার সরু হাতটা মনে হচ্ছিল যে কোনো সময় মট করে ভেঙে যাবে। হিড়হির করে টেনে আদিবাকে নির্জন তাঁবুর ভেতরে নিয়ে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল আদিত্য। আদিবা টাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ল। আদিত্য তাঁবুর মুখটা টেনে বন্ধ করে দিয়ে আদিবার সামনে গিয়ে দাঁড়ালো। তার ছায়া আদিবার ওপর পাহাড়ের মতো চেপে বসেছে। আদিত্য দাঁতে দাঁত চেপে বরফ শীতল গলায় বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি আদিবা। ইদানিং খুব বেশি উড়ছিস তুই। তোকে কি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি? ছেলেদেরও সাথে সবার সামনে মাখামাখি করার সাহস তোকে কে দিল? ভাইয়া আমি আর একটাও কথা বলবি না। আব্বু আম্মু কি তোকে এইখানে অন্য ছেলেদের সাথে ইয়ার্কি মারতে নিয়ে পাঠিয়েছে? আদিবা ভয়ে ডুকরে কেঁদে উঠল। চোখের জলে তার গাল ভিজে একাকার। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ও তো শুধু পানি দিচ্ছিল, আমি কোনো ভুল করিনি। চুপ, একদম চুপ। আদিত্য সিংহের মতো গর্জে উঠল। তার চিৎকারে তাঁবুর চারপাশে যেন কেঁপে উঠল। সে আদিবার মুখের খুব কাছে নিচের মুখে নিয়ে এসে হিংস্র স্বরে বলল, তোর কাছে যেটা ফুল নয়, আমার কাছে সেটা গুরুতর অপরাধ। আমার চোখের সামনে অন্য কোনো ছেলে তোর দিকে তাকাবে বা তোকে টাচ করবে, সেটা আমি জ্যান্ত থাকা অবস্থায় সম্ভব না। নিজের সীমারেখাটা বুঝে নে। তুই তোর সীমা বারবার ভুলে যাস। আদিবা কান্নায় ভেঙে পড়ে বলল, আমি তো তোমার বোন ভাইয়া, তুমি কেন আমাকে এইভাবে ছোট করছো সবার সামনে? বোন বলেই তো আগলে রাখছি, নইলে যে হাতে ওর কাছ থেকে খাবার নিয়েছিস এতক্ষণে সেই হাত শরীর থেকে আলাদা করে দিতাম। আদিত্যর চোখে মুখে এক পৈশাচিক কাঠিন্য ফুটে উঠল। সে ঘুরে দাঁড়িয়ে যাওয়ার আগে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলল, আজ সারাদিন তুই এই তাঁবুর বাইরে এক পাও ফেলবি না, এটা আমার হুকুম। যদি দেখি তুই বাইরে যাওয়ার চেষ্টা করেছিস, তবে ওই পা দুটো আমি নিজের হাতে ভেঙে ফেলব। আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম তুই কল্পনাও করতে পারবি না। কথাগুলো বলে আদিত্য এক মুহূর্ত আর তাড়ালো না। ঝড়ের বেগে তাঁবু থেকে বেরিয়ে গেল সে। আদিবা বিছানায় মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। এক মুহূর্তের জন্য আদিকে তার কাছে সাইকোপ্যাথ মনে হলো। এভাবেই কেটে গেল সারাদিন। সারাদিনে আদিবা আর তাঁবু থেকে বের হওয়ার সাহস পেল না। মিনি সারাদিন আদিবার পাশেই ছিল। মিনি দেখলো আদিবার কান্না যেন থামছেই না। মিনি আদিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। মিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কত কাঁদবি? কাঁদিস না আদিবা। তুই তো জানিস আদি ভাই তোকে কতটা ভালোবাসে। হয়তো ভালোবাসার ধরনটা একটু অদ্ভুত, একটু বেশি পজিটিভ। তোকে আগলে রাখতে গিয়ে সে মাঝে মাঝে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ভাইয়া তোর পাশে অন্য কাউকে সে সহ্য করতে পারে না বলেই হয়তো আজ এমনটা করেছে। রাগ কমলে দেখবি নিচেই আবার তোর কাছে মাফ চাইবে। আদিবা মিনির কথায় কোনো উত্তর দিল না। সে শুধু বালিশে মুখে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল এই ভালোবাসা আসলে ভালোবাসা নয়, বরং এক অদৃশ্য শিকল যা তাকে প্রতিনিয়ত দম বন্ধ করে দিতে চায়। সূর্য যখন পাহাড়ের উপরে ডুব দিল, চারদিকে বনানী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল। তখনও আদিত্যের কোনো দেখা নেই। আজ সারাদিন আদিবার সাথে আদির আর দেখা হয়নি। আদিবাও বাইরে পা রাখার সাহসটুকুও সঞ্চয় করতে পারেনি। সন্ধ্যার অন্ধকার পাহাড়ের ভাজে ভাজে জমাট বাঁধতে শুরু করেছে। ঝিঝি পোকার ডাক আর হিমেল হাওয়ায় এক রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। সারাদিন বন্দি থাকার পর আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক তখনই তাঁবুর পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো লিসা। তার মুখে এক কৃত্রিম বন্ধুত্বপূর্ণ হাসি, কিন্তু চোখের কোণে লুকিয়ে আছে শিকারী বিড়ালের মতো ধূর্ততা। লিসা মিনির দিকে তাকিয়ে খুব সহজ করে বলল, মিনি, তোমাদের একবার কিচেন সেকশনে যেতে হবে। আজ ক্যাম্পের প্রথম রাত তো, আর ডিনারের জন্য অনেক রান্নার আয়োজন করা হয়েছে। মিনি অবাক হয়ে ফ্রুকুচকে তাকালো। সে কিছুটা বিরক্তি নিয়ে বলল, রান্নাঘরে যাব মানে? আমরা কি এখানে বাবুর্চিগিরি করতে এসেছি নাকি? লিসা আপু, রান্নার জন্য নয়, জুনিয়রদের মধ্যে তোমাকে আর আদিবাকে সন্ধ্যার নাস্তাগুলো প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এসব কাজের কিছুই জানি না। লিসা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে গলার স্বর কিছুটা গম্ভীর করলো, কারণ সে জানে মিমিকে কিভাবে বাঘে আনতে হবে। লিসা এগিয়ে এসে বলল, এটা আমার সিদ্ধান্ত নয় মিনি। আদিত্য নিজেই আজ সব কাজ ফাঁক করে দিয়েছে। সে চায় সবাই কোনো না কোনো দায়িত্ব পালন করুক। তুমি যদি না যেতে চাও, তবে আদিত্যকে গিয়ে বুঝিয়ে বলো। আমি কিছু বলতে পারবো না, তুমি তো জানো।
ওর কথার উপর কথা বললে ও কেমন রিয়েক্ট করে। আদিত্যর নাম শোনা মাত্র মিনির প্রতিবাদ করার সাহস কর্পূরের মতো উড়ে গেল। সে ভয়ার্ত চোখে আদিবার দিকে তাকালো। লিসা সুযোগ বুঝে আবার বলল, আদিবা তুমিও চলো, তোমরা দুজন মিলে প্যাকেট করলে কাজটা তাড়াতাড়ি হবে। আদিত্য বলল, তুমি সারাদিন রুমে বসে আছো, এখন একটু কাজে হাত দাও। আদিবা কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। সে ভাবল, কাজ করলে আদির রাগটা যদি একটু কমে। আদিত্যর রাগ কমানোর জন্য সে এখন যে কোনো কিছু করতে রাজি। তাই মিনিকেও ইশারা করলো যাওয়ার জন্য। লিসা তাদের নিয়ে কিচেন সেকশনে গেল। সেখানে অনেকগুলো স্যান্ডউইচ, ফল আর কফি রাখা ছিল। লিসা তাদের বুঝিয়ে দিল কিভাবে সব প্যাক করতে হবে। আদিবা আর মিনি কাজে লেগে পড়লো। তারা এক এক করে নাস্তার প্যাকেটগুলো গুছিয়ে ট্রেতে সাজাতে লাগলো। লিসা তখন কৌশলে আদিত্যের জন্য রাখা কফি মগটার দিকে এগিয়ে গেল। সবার আড়ালে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে একটি ছোট ওষুধের শিশি বের করে কয়েক ফোঁটা মিশিয়ে দিল কফিতে। এই ওষুধ শরীরে প্রবেশ করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তার ভেতরের আকাঙ্ক্ষাগুলো তীব্রভাবে মাথা চাড়া দেয়। লিসা মনে মনে হাসলো। আজ রাতে শাওন যখন যৌবনে আদিবাকে নিয়ে নাটক শুরু করবে, তখন আদিবাকে অন্য ছেলের সাথে দেখে আর এই ওষুধের ঘরে আদিত্য নিজের উপর নিয়ন্ত্রণ হারাবে, তখন সে আদিকে নিচের রুমে নিয়ে যাবে। আর কাল সকালে যখন আদির খুর যখন কাটবে, তখন আদিত্য তাকে বিয়ে করতে বাধ্য হবে। আর আদিবা, ও তো শাওনের সাথে ধরা পড়ে চিরদিনের জন্য আদিত্যর চোখে কলঙ্কিত হয়ে যাবে। কাজ শেষ হওয়ার পর লিসা আদিত্যর কফির মগটা হাতে নিল। সে আদিবাকে ডেকে বলল, আদিবা শোনো, আদিত্য ক্যাম্পফায়ারের কাছে বসে আছে, তুমি বরং ওর খাবারটা ওখানেই দিয়ে এসো। ও সারাদিন কিছুই খায়নি, যাও খাবারটা ওকে দিয়ে এসো। আমি আর মিনি বাকি প্যাকেটগুলো বিলি করে দিচ্ছি। আদিবা সরল মনে কফির মগটা হাতে নিল। সে জানতো না এই মগের ভেতরেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। আদিবা ধীর পায়ে আদিত্যের কাছে গেল। আদিত্য তখন একা একটা কাঠের বেঞ্চে বসেছিল। আদিবাকে দেখে তার শক্ত চোখের চাউনি কিছুটা নরম হলো, কিন্তু সে তার কাঠিন্য বজায় রাখলো। আদিবা খুব নিচু স্বরে বলল, ভাইয়া এই খাবারটা খাও প্লিজ। আদিত্য আদিবার দিকে গভীর এক নজরে তাকালো। তার মনে হলো আদিবা যেন তাকে মায়া দিয়ে বশ করতে এসেছে। সে একটানে কফির মগটা নিল এবং কয়েক চুমুকে সেটা শেষ করে ফেলল আর বলল, এবার যা, বাকি খাবারটা খেতে ইচ্ছে করছে না। আদিবার কথা বাড়ালো না। সে ট্রেটা হাতে নিয়ে কিচেনের দিকে যেতে লাগলো, অথচ সে কিংবা আদিত্য কেউই জানে না আদিত্য এই মাত্র কফি নয় বরং নিজের ধ্বংস পান করছে। আদিত্যকে কফি দিয়ে আদিবা যখন কিচেন সেকশনে ফিরলো, দেখলো মিনি তখনও খাবারের প্যাকেট বিলি করতে ভীষণ ব্যস্ত। চারদিকে একটা উৎসব মুখর পরিবেশ। ঠিক তখনই লিসা হাসি মুখে আদিবার সামনে এসে দাঁড়ালো। লিসার চোখে আজ অন্যরকম চপলতা। লিসা আদিবার হাত ধরে টেনে বলল, আদিবা শোনো, যাও চট করে একটা শাড়ি পরে এসো। আমরা সবাই মিলে ঠিক করেছি আজ রাতে ক্যাম্পফায়ারের গানের আসরে সবাই শাড়ি পরব। আদিবা বেশ অবাক হয়ে বলল, এখন হুট করে শাড়ি পরতে হবে কেন? আমি তো এমন কোনো কথা শুনিনি। আরে বাবা, সবাই মিলেই তো প্ল্যানটা করলাম। পাহাড়ি রাত, আগুনের কুণ্ডলি আর নীল শাড়ি বা লাল শাড়িতে সবাইকে কত সুন্দর দেখাবে ভাবে তো। লিসা বেশ উৎসাহ নিয়ে বলল। আদিবা মাথা নেড়ে আপত্তি জানালো, কিন্তু লিসা আপু, আমি তো সাথে কোনো শাড়ি আনিনি। তাছাড়া ভাইয়া যদি দেখে আমি শাড়ি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, তবে রক্ষা থাকবে না। লিসা কোনো ওজোর আপত্তি শুনল না। সে আদিবাকে প্রায় জোর করেই নিচের তাঁবুর দিকে নিয়ে গেল। ব্যাগ থেকে একটা টকটকে লাল রঙের সিল্কের শাড়ি বের করে আদিবার সামনে ধরলো লিসা। শাড়িটা যেমন দামি, তেমনই এর রংটা ছিল আগুনের মতো উজ্জ্বল। এই নাও, এটা পরো। শাড়িটা আমার খুব প্রিয়, কিন্তু আজ তোমাকে দিচ্ছি, আপত্তি করবে না একদম। শাড়িতে তোমাকে অসম্ভব মিষ্টি লাগবে। আদি তোমাকে শাড়ি পরা দেখলে রাগ করবে না, বরং খুশি হবে। তোমার প্রতি রাগটাও কমবে। বলতে বলতে লিসা নিজেই আদিবাকে শাড়িটা পরিয়ে দিতে শুরু করলো। আদিবা বারবার মানা করলেও লিসার জেদের কাছে সে হেরে গেল। লিসা শুধু শাড়ি পরিয়ে ক্ষান্ত হলো না, আদিবার চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগিয়ে দিয়ে বলল, দেখো আদিবা, শাড়িতে তোমাকে ঠিক যেমন এক স্বপ্নপুরীর মতো লাগছে। আদিত্য দেখলে চোখ ফেরাতে পারবে না। আদিবা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই চমকে উঠল। এই সাজে নিজেকে বড্ড অচেনা লাগছে তার। তাঁবু থেকে বাইরে এসে সে মিনির খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও মিনির দেখা নেই। আদিবা কিছুটা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ঠিক তখনই লিসা আবার উদয় হলো। লিসা ফিসফিস করে বলল, আদিবা, তোমার ভাইয়া পেছনের ওই নির্জন ঝাউবনে তোমার জন্য অপেক্ষা করছে। সে বলেছে তুমি যেন এখনই ওখানে যাও। আদিবা ভয় পেয়ে বলল, এত রাতে ওই অন্ধকার বনে ভাইয়া কেন রেখেছে ওখানে? আমার খুব ভয় লাগছে আপু। লিসার কণ্ঠস্বরে এবার কঠোরতা ফুটে উঠল। সে হুমকি দেওয়ার স্বরে বলল,
আদিত্য নিচে ডেকেছে। আর তুমি যাবে না? জানো তো ওর কথা অমান্য করলেও কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। না গেলে কিন্তু ও প্রচন্ড রেগে যাবে। দেখো আদিবা, তোমাদের ভাই বোনের ঝামেলার জন্য আমরা কিন্তু আমাদের পিকনিকটা নষ্ট করতে চাই না। আদিত্যর রাগের কথা ভেবে আদিবার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে আর দ্বিরুক্তি না করে কাঁপতে কাঁপতে ঝাউবনের সে অন্ধকার পথের দিকে পা বাড়ালো। অন্যদিকে কফি খাওয়ার কিছুক্ষণ পরেই আদিত্য শরীরের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। তার স্নায়ুগুলো অবশ হয়ে আসছে, বুকটা প্রচন্ড ধরফর করছে। সে কোনো মতে টলতে টলতে একটা পাথরের উপর বসলো এবং মিনিকে ইশারায় কাছে রাখলো। আদিত্য জড়িয়ে যাওয়া গলায় বলল, মিনি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেন জানি ছিঁড়ে যাচ্ছে। মিনি আতঙ্কিত হয়ে আদিত্যর কপালে হাত দিয়ে দেখলো তার শরীর যেন আগুনের মতো তপ্ত। সে দ্রুত এক গ্লাস পানি নিয়ে এসে আদিত্যর দিকে বাড়িয়ে দিল। আদিত্য পানির গ্লাসটা নিতে গিয়েও পারল না। হঠাৎ তার মস্তিষ্কে আদিবার কথা বিদ্যুতের মতো চমকে উঠল। আদিত্য অস্থির হয়ে মিনিকে প্রশ্ন করল, আদিবা কোথায়? ওকে দেখছি না কেন? মিনি অপ্রস্তুত হয়ে বলল, আমি তো তোমার শরীর খারাপ দেখে তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম ভাইয়া, খেয়াল করিনি ও কোথায় গেছে। আদিত্য মুহূর্তের মধ্যে সিংহের মতো গর্জে উঠল। সে মিনির হাত চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনই গিয়ে আদিবাকে খুঁজে বের কর। মিনি অবাক হয়ে বলল, এত অস্থির হচ্ছ কেন ভাইয়া? ও তো নিশ্চয়ই আশেপাশেই আছে, হয়তো লিসাপুর সাথে তাঁবুতেই আছে। আদিত্যর চোখের মনি নেশায় আর আতঙ্কে টকটকে লাল হয়ে গেল। তুই জানিস না মিনি, এখানে অনেকের নজর আছে আদিবার উপর। আমি আদিবাকে আগলে রাখি, এটা অনেকেই সহ্য করতে পারে না। আর আদিবাও আর 5টা মেয়ের মতো চালাক নয়, তাই আমি ওকে নিয়ে এত চিন্তায় থাকি। আমি সবসময় ওকে এই লোভী দৃষ্টিগুলো থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এখন এইসব কথা রেখে ওকে খুঁজে বের কর। মিনি কিছু বুঝে ওঠার আগেই আদিত্য টলমল পায়ে আদিবার নাম ধরে বিড়বিড় করতে করতে চলে গেল। মিনিও আদিবাকে খুঁজতে লাগলো। আদি এদিক ওদিক যখন আদিবাকে খুঁজছিল, তখন ড্রাগের তীব্র প্রভাবে আদিত্যর হিতাহিত জ্ঞান তখন তলানিতে। সে টলমল পায়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় লিসা খুব সাবধানে তার সামনে এসে দাঁড়ালো। আদিত্যর অবিন্যস্ত অবস্থা দেখে লিসা মনে মনে হাসলো। তার পরিকল্পনা একদম ঠিকঠাক এগোচ্ছে। লিসা আদিত্যর কাঁধে হাত রেখে খুব অবাক হওয়ার ফান করে বলল, আদিত্য, তুমি এখানে কি করছো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আদি লিসাকে দেখে তাড়াতাড়ি বলে উঠল, লিসা, তুমি আদিবাকে কোথাও দেখেছ? লিসা জবাব দিল, হ্যাঁ, দেখবো না কেন? আদিবা তো এতক্ষণ খাবারের জায়গাতেই ছিল। কিছুক্ষণ আগে দেখলাম টকটকে লাল একটা শাড়ি পরে সাজুকুজু করে ওই ঝাউ বাগানের দিকে গেল। আচ্ছা, আদিত্য একাই রাতে ওখানে কেন গেল বলো তো? কার সাথে দেখা করতে গেছে মেয়েটা? শাড়ি পরার কথা শুনে আদিত্যর মস্তিষ্কে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করলো। তার লাল হয়ে থাকা চোখ দুটো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে জড়িয়ে যাওয়া গলায় বিড়বিড় করলো, শাড়ি? আদিবা শাড়ি পরেছে? ও তো একটা শীতের কাপড় আনারই সুযোগ পায়নি, তাহলে শাড়ি আনলো কিভাবে? তাছাড়া ও এখানে কেন যাবে? লিসা আদিত্যকে উস্কে দিয়ে বলল, সেটাই তো ভাবছি, চলো দেখি তো কার সাথে লুকোচুরি খেলছে। বলে লিসা আদিত্যর হাত ধরে তাকে ঝাউবনের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।